স্ট্রাকচার ডিজাইন করে আর কি, মানে একটা স্ট্রাকচার গঠন করে আপনার ওয়েবসাইটের কোথায় কি থাকবে, কার মধ্যে কি রাখবেন, কেমনে রাখবেন, এগুলা জিনিস আর কি ও করে। ও একটা মানে এইচটিএমএল কোনো সময় একটা ফর লুপ চালায় না, বা এইচটিএমএল কোনো কিছু করার ওইরকম কোনো কাজ করতে পারবে না, এইচটিএমএল কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না। বাট এইচটিএমএল এর কিছু অ্যাট্রিবিউট আছে, এবং কিছু HTML5 এ অনেকটাই একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আছে, যেগুলা অনেক ভালোভাবে আমরা মানে আমরা যদি ওটা ব্যবহার করি তাহলে দেখতে পারবো যে একটু এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন কাজ করতেছে মাঝে মধ্যে আর কি। তারপরে আসলে ওগুলা ইউজ করে না সাধারণত। আমরা HTML5 লেখার জন্য আমরা এইরকম ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখতে হবে। এখন আহ, ব্যাপারটা হলো যে ইন্ডেক্স ফাইল যে শুধুমাত্র ইন্ডেক্স নামে থাকবে তা না, যে কোনো নাম দিতে পারেন, বাট ডট এইচটিএমএল লিখতে হবে। এটা হলো ফরম্যাট, মানে এই ফাইলের ফরম্যাটের নাম, যে এই ফাইলটা কোন ফরম্যাটের আর কি। তো এটাকে নির্দেশনা দিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা এইচটিএমএল ফরম্যাটের আর কি। আচ্ছা, আমার এখানে একটা এআই টুলস ওপেন করা আছে, এটাকে ডিসেবল করে। এইচটিএমএল লেখার জন্য আহ কিছু জিনিস আপনারা এক্সটেনশন নামে নিতে পারেন দেখা এবং রান করার জন্য আর কি। সেগুলোর মধ্যে আছে হলো লাইভ সার্ভার। এই যে প্রথম যেটা আছে লাইভ সার্ভার, এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। আপনারা এখানে, আমার এখানে আনইনস্টল অপশন আছে, আপনাদের এখানে ইনস্টল অপশন থাকবে, ইনস্টল করে নিলে পরে এইটা দিয়ে আপনারা লাইভই কাজ করতে পারবেন। এবং আরেকটা আছে ধরেন HTML এরকম কিছু একটা আছে, এই যে HTML CSS সাপোর্ট, এইটা একটু ইনস্টল করে নিতে পারেন, এতে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটা হেল্প করে দিবে আর কি। HTML অনেক কোড লিখতে হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করে দিবে। এই দুইটা সার্ভার নামায় নিলে এইটা যখন আপনি ইনস্টল করবেন তখন দেখবেন যে এই যে গো লাইভ নামে একটা অপশন এখানে অ্যাড হবে এই নিচের অংশে আর কি। আর এমনিও যদি কেউ ভিএস কোড ইউজ না করেন সেই ক্ষেত্রে এটাকে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখব। আমরা যদি একটা গো লাইভে ক্লিক করি, গো লাইভে ক্লিক করলে আমাদের একটা লোকাল সার্ভার রান করে দিবে আর কি। এই দেখেন লোকাল সার্ভার রান করে দিছে। এটা এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং এটা হলো 127.0.0.1 ক্লোন 5500 পোর্টে এটা রান হইতেছে। এই একটা সার্ভার আমাদের করে দিছে, আমরা এটাকে সাইডে রেখে কাজ করবো আর কি। স্যার এইচটিএমএল লাইভ সার্ভার এটা মূলত কি, এটা কি সার্ভার একটা না? এটাকে আসলে মূলত কি একটু পর আপনি বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরেন, মানে এটা কি কাজ করে আর কি। ধরেন আমরা এই ফাইলটাকে এটা সার্ভারে ওপেন করলাম, আর আমরা এই ফাইলটাকে এই যে এই ফোল্ডারের মধ্যে আছে, এই ফোল্ডারটা ডাবল ক্লিক করলাম এবং এইখানে ওপেন হয়ে গেছে, দেখছেন? দুইটাই কিন্তু ওপেন হয়েছে, এইখানে ওপেন হয়েছে, এইখানেও ওপেন হয়েছে। এখন দুইটার মধ্যে কাজ কি এটা আমরা দেখবো। এই দুইটা আগে দেখে নিই, আপনাদের আমি কিছু কোড লিখতেছি, এটা না বুঝলেও চলবে, এটা পরে বুঝাইতেছি আমি। ধরেন এইখানে H1 লেখা একটা লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, লেখার পর এটা সেভ করলাম। আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, বুঝতেছি না, এরকম হইতেছে। এইখানে তো আইছে, এটা তো লাইভ সার্ভার আসে না কেন? আচ্ছা, এখন পার্থক্যটা বুঝতে পারবো আর কি, আশা করি। এখানে ওপেন আছে, এখানে ওপেন আছে। আমি আরো কিছু একটা ধরেন হাইপেন অ্যাড করলাম, দেখেন আমি এখানে যে কোনো চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হইতেছে। ধরেন আর একটা H2 লিখলাম এবং এর মধ্যে লিখলাম
লরাম। দেখছেন আমি এখানে যে কোনো জিনিস পরিবর্তন করার সাথে সাথে কিন্তু এখানে পরিবর্তন আমি ইনস্ট্যান্ট আমার পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারতেছি। বাট আমি যদি যেটা আমি এমনি ওপেন করছিলাম এটাতে যা দেখেন, এটা কিন্তু এখন কোনো পরিবর্তনই হয় না, ও কিন্তু এই অবস্থায় আছে। এটা যদি রিলোড করি তাহলে আমার এই জিনিসটা আসবে। তো এই বারবার রিলোড করা লাগে, এই জিনিসটা থেকে বাঁচার জন্যই আমরা এই লাইভ সার্ভারটা ইউজ করবো, যাতে আমরা যে কোনো কাজ করার সাথে সাথে আউটপুট এখানে দেখতে পারি। আচ্ছা আচ্ছা। এখন এইগুলা কাটি, এই লাস্টের এই উপরের লাইনটা রাখি। সেদিন একজন বলছিল যে ভাই HTML4 বা তার আগের ভার্সন গুলা থেকে HTML5 এর মধ্যে কি ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলা এগুলা আমরা ধীরে ধীরে দেখব। এবং এইখানে একটা জিনিস দেখাই, এই যে ডক টাইপ HTML, এই ডক টাইপ HTML টাই মানে এটা বোঝায় যে এটা HTML5 এর একটা কোড আর কি। প্রথমে লিখতে হয় যে হাইফেন ডক টাইপ HTML। একজন আসছে, আচ্ছা, এইটা আমাদের প্রথমে লিখতে হয়। এটা অনেক ভাবে লেখা যায়, যেভাবে আছে এইভাবে লিখতে হবে এর কোনো মানে নাই। আপনি এরকম লেখা ধরেন এই ডক টাইপ HTML, এটা ছোট হাতেরও লিখতে পারেন বা প্রথম অক্ষর বড় হাতের। এটা তেমন মানে এই লাইনটা কেস সেনসিটিভ না তেমন একটা, যে কোনো ভাবে লিখতে পারেন, যে কেউ যে কোনো ভাবে লিখতে পারেন। আপনি যদি আচ্ছা থাক, চাইলে কয়েকটা জায়গায় দেখানো যাইতে পারে। ধরেন আমরা যদি গুগলে যাই এবং এই গুগলের যে সাইটটা আছে এখানে যাই, এবং এটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট বলতে এর ভিতরে যে কোড টোড আছে এগুলো একটু দেখা যায় আর কি। যদি ইন্সপেক্ট করি, একটা বিশাল ফাইল আসছে, লোড হইতেছে। দেখেন এখানে লেখছে যে ডক টাইপ HTML একভাবে লেখছে, ঠিক আছে। আমরা যদি facebook.com এ যাই এবং এটাকেও যদি ইন্সপেক্ট করি, আমরা লোড হইতেছে, তার আগে ইন্সপেক্ট করছি আমি। আহ, এইখানেও সেম ভাবেই লেখা আছে। যাই হোক, এখন মনে পড়তেছে না যে আসলে কোথায় কি কি আছে। এগুলা আবার কোন সময় খেয়াল থাকলে আমি আপনাদের জন্য নোট করে রাখবো, যাতে আপনাদের দেখাইতে পারি। তো এটাও একটা ট্যাগ। যখন আমরা একটা ট্যাগ লিখি HTML এর, তার এন্ডিং ট্যাগ লিখতে হয়। সেটা কিভাবে, যে এইরকম ভাবে একটা মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে HTML লেখা লাগে। আমাদের এই HTML কোড লেখার জন্য একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কিরকম, এই যে এই দুইটার মধ্যে আমরা যখন একটা ট্যাগ লিখি তারপরে তার এন্ডিং ট্যাগও লিখতে হয়, কিন্তু কিছু ট্যাগ আছে যেটার এন্ডিং ট্যাগ লিখতে হয় না। তো এই এটার স্ট্রাকচারটা এরকম যে প্রথমে থাকবে হলো HTML, এবং তার মাঝখানে থাকবে হলো দুইটা ট্যাগ। একটা হলো উপরের HTML টা লিখে নেই আর কি, এই টেক্সটটাই থাকবে, এই উপরের টেক্সটটাই থাকবে। এরপরে এই দুইটা থাকবে, এর ভিতরে থাকবে আহ দুইটা ট্যাগ। সেটার মধ্যে আহ একটা থাকবে যে হেড হেড। আমার একটা এক্সটেনশন নামানো আছে, যে কারণে আমি একটা ট্যাগ লিখতে ও আর একটা ট্যাগ লিখে দেয় আর কি। আপনারা ওইরকম একটা এক্সটেনশন নামায় নেবেন আর কি। আমার মনে হয় HTML ওইটা নামাইলে পরে হয়ে যাবে। তারপর থাকে বডি, এবং হেডের মধ্যে থাকে হলো টাইটেল। বডি বড় হাতের লিখছি,
এখন এই হলো আমাদের মেইন প্রোগ্রামিং এর হলো স্ট্রাকচার। এখন এই হেড দিয়ে কি বুঝাইতেছে, হেড হলো যে এই পেজটার হলো মাথা আর কি। আমাদের মস্তিষ্কের মধ্যে যেরকম মানে আমাদের সকল মানে আমাদের শরীর বা বডি নাড়াচড়া করার জন্য যে আমাদের রিয়াকশনটা আসে, সেটা প্রথমে মাথায় আসে এবং মাথার থেকে আসে। তো এই পেজটার ধরেন এইচটিএমএল এর জন্য এই হেডটা হলো এরকম মাথা। এইখানেই মোটামুটি সবকিছু ডিসিশন হয় এবং এগুলা বডি এক্সিকিউট করে আর কি। এই হলো বডির মধ্যে আমরা মেইনলি কোড লিখবো এবং হেডের মধ্যে আহ, অনেক কিছুই থাকে আর কি। সেটা ধীরে ধীরে দেখবো আর কি। তার মধ্যে টাইটেল একটা জিনিস, টাইটেল বলতে এই পেজটা কি এইটা আসলে মেন ব্যাপার। আপনি দেখবেন যে ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইটে লগ ইন করলে পরে উপরের দিকে দেখবেন যে এই যে যেরকম এটার উপরে লেখা আছে যে এইটা লেখা আছে, আমাদের এই পেজটার উপরে এইটা লেখা আছে আর কি। তো এইরকম লেখা থাকে যে ফেসবুক লগ ইন পেজ, অ্যাবাউট পেজ, এরকম লেখা থাকে। তো আমরা এইটা লিখতে পারি যে ধরেন এইচটিএমএল পেজ, এরকম লিখলাম আর কি। লাইভ সার্ভার, দেখেন এখন কিন্তু এইচটিএমএল পেজ এই উপরে লেখা আসছে। আগে কিন্তু এই যে এইটাই ছিল আমার এই যে ইউআরএলটা যেটা ছিল এটাই ছিল, এখন কিন্তু এইচটিএমএল। তো এই টাইটেলের মাধ্যমে আমরা এই জায়গাটা চেঞ্জ করতে পারি। এরপরে আসি আমরা এইচটিএমএল এর কিছু ট্যাগ নিয়ে আর কি। এর মধ্যে আসলে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হলো যে আমরা ওয়েবসাইটে ঢোকার পর দেখা যায় যে বড় করে লেখা থাকে যে আহ, আহ, ওই ওয়েবসাইট সম্পর্কে। আমরা যদি প্রথম আলোর একটা ওয়েবসাইটে ঢুকি বা অন্য কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, তাহলে ওইখানে দেখতে পারবো যে আমরা হেডিং ট্যাগ দেখতে পারবো। আমি কোন মানে ওয়েবসাইট ঢুকতেছি না, কারণ ক্লাসের কারণে আমার নেটটা একটু স্লো হয়ে আছে, তো এই কারণে ঢুকতেছি না। তো এই 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 হেডিং ট্যাগটা ছয় ছয়টা আছে। সেটা হলো H1, H1 তে শুরু এবং H6 পর্যন্ত আছে। H1, H2, H3, সরি 3, এটা 4, এটা 5, এটা 6। এই হলো ছয়টা হেডিং ট্যাগ আছে। এইখানে যে প্রথম অবস্থানে আছে সে সবচেয়ে বড় লেখা প্রিন্ট করে আর কি। ধরেন কিছু একটা লিখি, ধরলাম এই লেখাটা লিখলাম। এই লেখাটা প্রত্যেকটা জায়গায় কপি করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হেডিং জিনিসগুলো কিভাবে কাজ করে। আসছে, আসছে। দেখেন এই যে প্রথমটা সব থেকে বড়, দ্বিতীয়টা তার থেকে ছোট, তৃতীয়টা একটু ছোট, চতুর্থ আরো ছোট, পঞ্চম, ষষ্ঠ, এইরকম ভাবে হেডিং ট্যাগ গুলা কাজ করে। এটা একটু বড়, এটা তার থেকে ছোট, এইরকম। এই ও 1 নাম্বারটা সবচেয়ে বড় এবং 6 নাম্বারটা সবার ছোট। এটা ছোট থেকে বড়র দিকে আসে, কিন্তু এই জায়গায় বড় থেকে ছোটর দিকে আসে। এগুলা গেল হেডিং ট্যাগ। আর একটা ট্যাগ আছে, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। লরাম, এই লরাম জিনিসটা কি, আপনি এই ভিএস কোড ইউজ করলে পরে আমার মনে হয় যে শুধুমাত্র ভিএস কোডে কিনা অন্য জায়গায় আছে আমি জানি না। এই লরাম লেখা আমি যদি এখানে ধরেন 50 লিখি বা 50 লিখি, তাহলে ও 50টা ওয়ার্ডের একটা সেন্টেন্স আমাকে অটো তৈরি করে দিবে আর কি। আমি যদি ইন্টার দিই তাহলে দেখেন এই যে 50টা ওয়ার্ডের একটা সেন্টেন্স ও তৈরি করে দিচ্ছে। সরি। আচ্ছা, এগুলা গেছে হেডার ট্যাগ। এরপর আসে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফটা পি দিয়ে লিখতে হয়।
এবং এটার মধ্যে কিছু টেক্সট দিয়ে আমি দেখাইতেছি প্যারাগ্রাফ ট্যাগটা কিরকম মানে এরা আসলে এর মধ্যে লিখলে কেমন দেখা যায়। তো এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা এখন কোথা থেকে টেক্সট নিয়ে আসবো এটার জন্য ভিএস কোডের মধ্যেই নাকি অন্য কোথাও আছে আমি সঠিক বলতে পারতেছি না। বাট ভিএস কোডের মধ্যে এরকম ভাবে লেখা যায় যে আহ, লরাম, এই লরাম লিখে আপনি যতগুলো ওয়ার্ড লিখবেন, যে আমার 50টা বা 20টা ওয়ার্ড দরকার, তো আমি 20 দিতেছি, 20 দেওয়ার পর যদি ইন্টার করি সে আমাকে 20টা মানে ওয়ার্ড লিখে দিবে আর কি। দেখেন এখানে 20টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখে দিছে। প্যারাগ্রাফ ট্যাগটা এরকম ভাবে পি দিয়ে লিখতে হয় এবং পি দিয়ে লিখলে পরে এইরকম মানে ভ্যালু গুলা পাওয়া যায় আর কি। প্যারাগ্রাফ ট্যাগ এইটা আহ এর আগের ভার্সন HTML4 বা এরকমই ছিল। এইরকম দেখতে প্যারাগ্রাফের মতনই দেখতে আর একটা ট্যাগ আছে প্রি নাম। দেখেন এই দুইটা সেমি দেখতে, কিন্তু এইটা অনেক সুন্দর এবং অর্গানাইজ ভাবে এই জিনিসটা করে দিতেছে, যে এইখান থেকে কিছুখানি জায়গা ফাঁকা রাখছে, এই দিক থেকেও কিছুখানি মানে মার্জিন প্যাডিং যেটা বলে আর কি, মার্জিন প্যাডিং নিছে, নেওয়ার পর দিছে। আর এমনি পি ট্যাগটা কিন্তু এরকম কোনো কিছু করে না, ও নিজের মতন করে নিয়ে নিছে আর কি, যেখানে অপশন আছে ওইখানেই নিয়ে নিছে আর কি। কি ট্যাগ, তারপরে এই প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট দিতে পারি। সেটা কেমন অ্যাট্রিবিউট, ধরেন এইটাতে যেরকম একটা অ্যাট্রিবিউট আছে স্টাইল, এই স্টাইলের মধ্যে আমরা দিতে পারি যে কালার রেড, এটা দিলে এই 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 লেখাটা রেড কালার আসবে। লোড নিতেছে আর কি, দেখেন এটা লাল কালার হয়েছে। এই যে স্টাইল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে যে কিছু একটা লিখছি আর কি, কালার রেড লিখছি, এইটাই হলো একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট ইউজ করে আমরা এরকম মানে কিছু কাজ করতে পারি, এবং এই অ্যাট্রিবিউট ইউজ করে অনেক কাজই করা যায় আর কি, সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো আর কি। আমরা একটা অ্যাট্রিবিউট দিলাম যে অ্যাট্রিবিউট জিনিসটা কি আর কি, এইটা হলো অ্যাট্রিবিউট আর কি। তারপরে আপনার আহ, আরো কিছু ট্যাগ আছে আর কি, আমরা দেখি। ধরেন আমরা যে এই এই হেডিং গুলাকে কাইটা দিই, একটা হেডিং থাক উপরেরটা, বাকিগুলোকে কেটে দিই, এই প্রিটাও কাইটা দিই, এই শুধু এই প্রিটা থাক, এবং এর মধ্যেও এই যে টেক্সট গুলো আসছে, আমার মনে হলো যে এই টেক্সটের মধ্যে কিছু একটা জায়গায় একটু বোল্ড করে দেখাবো। অনেক ওয়েবসাইটে লেখা থাকে যে একটু বোল্ড করে দেখানোর জন্য, সেই জন্য ধরেন আমরা এই লাইনটাকে বোল্ড করে দেখাবো। এটার জন্য আমাদের এইরকম বি নামে একটা ট্যাগ আছে, যেটা ইউজ করে এটার মাঝখানে, দেখেন এই ট্যাগের মাঝখানে যদি আমরা এই কোড মানে এই লেখাটুকু রেখে দিই আর কি, এটা বোল্ড হিসেবে দেখাবে। আমরা যদি এই পেজটা রিলোড করি, দেখেন এখানে বোল্ড হিসেবে এটা দেখাইতেছে বোল্ড। এইটাই বি মাধ্যমে এটাকে বোল্ড বোঝায় আর কি। এই বির মতন করেই আরেকটা HTML5 এ এটা একটা ট্যাগ দিছে, সেটার নাম হলো স্ট্রং। এই ট্যাগের মধ্যেও যদি কল আমি দিছেন আর একটা ভাইয়া? টেক্সট রেখে দিই, মাইক গুলো একটু মিউট করে রাখেন আপনারা, এই ট্যাগটা রেখে দিই এবং এটাকে যদি রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ দুইটার মধ্যে কোনো রকম পার্থক্য নাই, দুইটাই সেমই। এইটা HTML4 এও ইউজ, এটা HTML4 এ ইউজ করা হয়তো, এটা 5 আসার পর তখন এটাকে স্ট্রং করে দিছে আর কি। আমরা কিছু ওয়েবসাইটে দেখি যেরকম আমার যতটুকু মনে পড়ে যে কোনো উম, মানুষের নাম বা কোনো বিজ্ঞানীর নাম বা কিছু একটা নাম আর কি, মানে ইটালিক অক্ষরে লেখা লাগে, মানে একটু হেলানো অক্ষর আর কি। তো ধরেন আমরা এই এতটুকু জায়গাকে এই এই লেখাটাকে আমরা এই ইতালিক ভাবে লিখবো আর কি। এটার জন্য আমাদের এরকম আই ট্যাগ ইউজ করতে হয়, এবং আই ট্যাগের মধ্যে আমরা যতটুকুকে রাখবো ওইটা ইটালিক দেখা যাবে আর কি। এটা লোড করি, দেখেন এই যে এই লেখাটুকু একটু অন্যরকম আর কি, একটু ইতালিক হয়ে গেছে আর কি, একটু মানে হেলানো আর কি। এই জিনিসটা আর একটা জিনিস দিয়ে করা যায়, আমরা একটা ওয়ার্ডকে বাদ দিয়ে এইরকম
ইএম লেখাও এই জিনিসটা করা যায়, সেমই দেখা যায় এইটা HTML5 এ আসছে। কেউ একজন এর আগে কোশ্চেন করছিলেন যে HTML5 এবং 4 এর মধ্যে কি পার্থক্য আছে। এই ধীরে ধীরে এই পার্থক্যগুলোকে খুঁজে পাবেন আর কি। দেখেন এইটা এবং এই যে এই মাঝখানের ওয়ার্ডটা বাদ দিয়ে এই পরবর্তী অংশটুকু এই পর্যন্ত দেখেন সেমই দেখা যায়, কোনো পার্থক্য না। আপনি কি দেখতে পাইতেছেন নাকি আর একটু বড় করে দিব? এবার কি দেখা যায় ভালো মতো? হাইলাইট করার জন্য মার্ক অপশন ইউজ করি। তো ধরেন আমরা এই মানে কিছু একটা অংশকে আমরা মার্ক করব, মানে হাইলাইট করে রাখবো, সেটার জন্য আমরা এরকম মার্ক ট্যাগ ইউজ করতে পারি। এই মার্ক ট্যাগের মধ্যে ধরেন আমরা এই শুধুমাত্র এই ওয়ার্ডটাকে ঢুকাই দিলাম, মানে রেখে দিলাম এর মধ্যে। রেখে দিলে দেখবেন যে এটাকে লোড করলে ওই ওই অংশটুকু হলুদ কালার হয়ে আছে। এই যে হলুদ কালার হয়ে আছে, আমি মার্ক করে দিছি, মানে হাইলাইট করে দিছি আর কি। তারপরে আমরা এখানে দেখলাম বোল্ড করা যায় বা স্ট্রং দিয়ে বোল্ড করা যায়। আমরা এরকমও করতে পারি। আহ, একটা ট্যাগ আছে যেটা দিয়ে স্মল করা যায়। স্মল ট্যাগের মধ্যে ধরেন আমি কোডটুকু কাট করে পেস্ট করে রাখলাম, কোড মানে টেক্সটটুকু রাখার পর এটাকে লোড করলাম। দেখেন এই টেক্সট গুলা অন্য অন্য টেক্সটের থেকে একটু ছোট। এটা হলো স্মল ট্যাগ। এরকম ট্যাগ আছে একটা ডিলেট, ডিলেট। ডিলেট বলতে মানে মাঝখান দিয়ে কাটা আর কি, এরকম এরকম ট্যাগ আর কি। এরকম দিলে পরে এটা ডিলেটের মতন দেখাবে। আমরা যদি এটা লোড করি দেখেন এখানে ডিলেটের মতন দেখাইতেছে, কাটা দিছে। এবং এই ডিলেটের বিপরীত বিপরীত বলতে মানে ডিলেটের মতন করে কাজ করে আর একটা আছে, সেটা INS, এই ট্যাগ। এই আপনাদের মাইকগুলো একটু মিউট করেন। ও সরি, এইটাতে মানে নিচে মানে আন্ডারলাইন হয় আর কি, আন্ডারলাইন হয়। এবং আমরা মাঝে মধ্যে নিচের দিকে একটা পি ট্যাগ নিই আর একটা। আমরা ছোটবেলায় এরকম সূত্র পড়ে আসছি যে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম সূত্র পড়ে আসছি। এই সূত্রগুলো আমাদের মাঝে মধ্যেই দেখা যাইতে পারে ওয়েবসাইটের মধ্যে লেখা লাগতে পারে, যদিও এটা সূত্রের মতন দেখা যাইতেছে না। তো সাধারণত কি স্কয়ার উপরে থাকে, এইগুলার এই এর স্কয়ার উপরে থাকবে, এটার স্কয়ার উপরে থাকবে। তো এটা উপরে নেওয়ার জন্য আমাদের একটা টেক্সট আছে, সেটা হলো সাব, মানে একটা ট্যাগ আছে, ট্যাগ, সেটা হলো সাব। এই সাবের মধ্যে আমরা যে টেক্সটটাকে রাখবো, সরি, এই সাবের মধ্যে যে টেক্সটটাকে রাখবো এই টেক্সটটা উপরের দিকে উঠবে আর কি। ওহো সরি 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 সরি, সাব না সুপ, সাব মানে নিচে। এই যে সুপ, আপনাদের যে এত ট্যাগ শিখাইতেছি বা এত ট্যাগ দেখাইতেছি আপনাদের যে মনে থাকবে তাও না, আমারও এত মনে থাকে না, এই কারণে বারবার ভুল করতেছি। কারণ এগুলা মনে রাখার মতন কোনো কিছু না। আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন এটা আপনি গুগলে সার্চ করে নেবেন। ধরেন আপনার মনে হলো যে কোনো সময় যে আপনি এই মার্ক ট্যাগটা জানেন না যে মার্ক কিভাবে করে এইচটিএমএল এর, তো আপনি গুগলে যদি লেখেন এইচটিএমএল হাইলাইট বা মার্ক, যদি এইচটিএমএল মার্ক লেখেন যে এটা কিভাবে লেখে আপনি জানেন না, এটা লিখলে পরে আপনার গুগল আপনাকে অনেক ওয়েবসাইট নিয়ে এসে দিবে আর কি। এই দেখেন এই যে এইচটিএমএল ট্যাগ মার্ক, এই যে W3 স্কুল, এটাকে ফলো করলে এইচটিএমএল অনেক ভালোভাবে শিখতে পারবেন এবং কাজের ক্ষেত্রেও অলওয়েজ এটাকে ফলো করে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আর এটা অনেক কঠিন কোনো কিছু না। এই সাব দিয়ে দিয়ে এটাকে ই করা যায় আর কি,
না সাব না, সুপ। এখানেও সুপ হবে, এইখানেও সুপ হবে। এখানে দেখেন এই যে এই মার্কটা আছে, এখান থেকে যদি আপনি ট্রাইয়ে দেন তাহলে এটা দেখতে পারবেন যে এই মার্কের মাধ্যমে কিভাবে কাজ করে আর কি। তো আপনারা এই ওয়েবসাইট ফলো করতে পারেন। এবং আমাদের এখানে সুপ লেখা হয়ে গেছে সবগুলা। সুপ লেখাতে দেখেন এখন কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের মতন দেখা যাইতেছে। আর একটা জিনিস আমরা দেখতে পারি, আমরা দেখছি যে কেমিস্ট্রি সাবজেক্টে যারা সায়েন্স আছেন বা না থাকেন তাও সমস্যা নাই, আমরা একটা পড়ছি যে পানির রাসায়নিক সংকেত কি, H2O। তো H2O, H2O দিলাম। দেওয়ার পর দেখেন এটা রাসায়নিক সংকেতের মতন দেখা যাবে না, H2O লেখা রয়েছে, বাট আমাদের তো রাসায়নিক সংকেতের মতন দেখাইতে হবে। সেই জন্য আমরা এখানে ইউজ করবো হলো সাব। সাব মানে নিচের দিকে, এখানে যদি 2 দিই এবং এই 2 কে যদি কেটে দিই তাহলে এটা দেখেন নিচের দিকে আসছে। এবং সাবের মধ্যে সুপ, সুপ দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি আর কি। এরপরে আর কি ট্যাগ আছে? আমি খাতায় নোট করে। নোট করার খুব একটা প্রয়োজন নাই। এটা এমনি অনেক মানে আপনি করতে করতে, প্র্যাকটিস করতে করতে এটাকে অভ্যাস করতে হবে। আপনি নোট করে রেখে যখন প্রোগ্রামিং করবেন সেই ক্ষেত্রে আপনি কত নোট করবেন? আপনার খাতা বের করে করে দেখে দেখে লিখতে হবে, এটা অনেকটা ওয়েস্ট হইতেছে না, সময় ওয়েস্ট হইতেছে না? তো এই জিনিস কোন সময় মানে নোট করছেন ঠিক আছে, প্রথম অবস্থায় দেখে দেখে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই এই নোট দিয়ে যে সারা জীবন করবেন এরকম চিন্তা ভাবনা করেন না। অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনারও একটা টাইমে এটা আপনার আয়ত্ত হয়ে গেছে যে হ্যাঁ এটা আমি নিজের থেকেই পারি, আমার কোনো নোট টোট করা লাগবে না আর কি। ব্লক কোয়েট নামে একটা ট্যাগ আছে, এটাও প্যারাগ্রাফের মতন। দেখেন এটা অনেক অর্গানাইজ ভাবে এবং সুন্দরভাবে সাজায় নিয়ে আসে আর কি। আহ আহ, এই যে লাইনগুলো লিখছি এখানে, তো লাইনগুলো একরকম ভাবে আছে, আমি যদি পেজটাকে বড় করি তাহলে ও বড় হইতেছে এবং লাইনগুলো ছোট হইতেছে, এবং ছোট করলে ছোট হইতেছে। কিন্তু আমার মনে হইলো যে আমি এই এইটার পর একটা ব্রেক দিব লাইন, মানে এই লাইনটা এই পরের লাইন থেকে আসবে, আমি এরকম চাইতেছি আর কি। সেই ক্ষেত্রে এইটা এইখানে আপনি একটা এই যে এইবার আর কি ট্যাগ যেটা আসবে এইটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। আপনি এই ব্রেক লিখে দিতে পারেন, এটার ক্লোজিং ট্যাগ নাই দেখে এইরকম করে লিখতে হবে যে লাস্টের দিকে একটা আহ ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে হবে। দেখেন এখন এই লাইনটা কিন্তু এরপরে আর কিছু নাই, এইখান থেকে আবার শুরু হয়েছে। এটা হলো ব্রেক ট্যাগ আর কি। জি জি। আর এখন বিষয়টা হলো আমি একটা কোশ্চেন করতে চাই। জি বল। সেটা হলো আমরা যে প্রথম ধরেন বেসিক যে এইচটিএমএল এর স্ট্রাকচারটা আপনি একটা একটা করে ট্যাগ দিয়ে আপনি প্রথম স্ট্রাকচারটা আপনি দাঁড় করালেন, হ্যাঁ, এই স্ট্রাকচারটা কি খুব সহজে নিয়ে আসার কোনো কৌশল নাই? হ্যাঁ, সহজে নিয়ে আসার কৌশল আছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাইতেছেন তো এখন? এখন দেখতে পাচ্ছি। আপনি যদি ভিএস করে থাকেন তাহলে এই যে এরকম একটা হাইপেন দিয়ে ইন্টার দিলে পরেই পুরো কোড চলে আসবে। আবার একটু দেখান তো বস, কিভাবে কি বলবো। আপনি একটা এইচটিএমএল ফাইল খুলবেন, খোলার পর এখানে যা আশ্চর্যবোধক চিহ্ন যেটা আছে এটা দিবেন। দেওয়ার পর হ্যাঁ, ইন্টারে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে।
আর এটা যদি না আসে তাহলে আপনার ওই যে HTML এর যে এক্সটেনশন ইনস্টল করার জন্য বলছি প্রথম দিকে, ওই এক্সটেনশন গুলো ইনস্টল করতে হবে, তাইলেই এগুলা হবে আর কি। স্যার একটু একটু যদি আবার একটু মনে করাই দেন, একটা হচ্ছে লাইভ সার্ভারের কথা বলছেন, লাইভ এক্সটেনশন। সার্ভার দিয়ে তো এই যে এই সার্ভার পেজটা হয়, যেটা আমার এখানেও হইতেছিল না, কারণ আমার পিসিতে কোনো একটা গড়বড় হয়েছে, যে কারণে সবকিছু এলোমেলো এলোমেলো রাখতেছে আজকের ক্লাসে আর কি। আর আর আচ্ছা, একটা দিছিলাম হলো যে এইচটিএমএল আর সিএসএস সাপোর্ট এইরকম কিছু একটা ছিল আর কি, ওইটা আর কি। সিএসএস সাপোর্ট। হুম। আচ্ছা, আমরা আর কিছু ট্যাগ আছে, এটা তাড়াতাড়ি শেষ করে দিই, মানে অল্প কিছু ট্যাগ আছে। আহ, আমরা লরাম 20টা টেক্সট নিয়ে নিলাম আর কি। নেওয়ার পর এটাকে লোড করি, এগুলা কিছু নাই, শুধু এটা আছে। এখন ধরেন যে এই এই ওয়ার্ডটার উপরে আমি কার্সার নিয়ে গেলে আমাকে একটা সাইডে এই কার্সারের এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড বা এরকম টাইপের কিছু দেখাবে। এইটা কিভাবে করা যায়, ঠিক আছে? তো এই ট্যাগের এইখানে ABBR এই নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগের মধ্যে যা রাখবেন, ধরেন আমি এটা রাখলাম, রাখার পর আমার মনে হলো যে এখানে একটা আমি কি দেখাইতে চাই, আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা রাখলাম। লেখার পর পেজটাকে রিলোড করলাম। রিলোড করার পর এখানে দেখেন কার্সার নিয়ে গেলে পরে ও এখানে দেখাইতেছে এটা হ্যালো ওয়ার্ল্ড। আমরা কোন বাসার অ্যাড্রেস, আমরা অনেক সময় দেখা যাবে ইউজারের অ্যাড্রেস বা এরকম জিনিসপত্র নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে ADD অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, যেটার মধ্যে আমরা আমাদের অ্যাড্রেস গুলো লিখতে পারি। ধরেন রাইটার বাই আল্লাহ, তারপরে একটা ব্রেক দিলাম, ব্রেক, তারপরে এখানে যা আসতেছে সেগুলো লিখে দিলাম। এটা দেওয়ার পর এখানে লোড করলাম, দেখেন এগুলা হলো অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস এরকম ভাবে মানে লেখা লাগবে আর কি। অ্যাড্রেস নামে ট্যাগ আছে, আসলে এই ট্যাগ গুলা ইউজ করে যে আপনার কোড করতে হবে এর কোনো মানে নেই, বাট একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে যেগুলা দিয়ে দিছে, এগুলা ইউজ করলে খুবই ভালো হয়। আপনি এগুলা ইউজ না করে যে কোনো কিছু ইউজ করে আপনার মতন করে আপনি কোড সাজায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কিছু জিনিস দেখি যে এই কোডকে কমেন্ট করা যায় কিভাবে, এই কোডের কমেন্টটাকে কিভাবে করা যায়। আমরা যদি যে কোনো এডিটরে আমরা কন্ট্রোল প্রেস করে কোশ্চেন মার্কের যে একটা বাটন আছে কিবোর্ডে, ওই বাটনটা যদি ক্লিক করি তাহলে এটা কমেন্ট হয়ে যাবে, এবং আবার সিলেক্ট করে যদি কোশ্চেন মার্কের বাটন দিই তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এবং আহ, এই সিলেক্ট এবং আনসিলেক্টের মধ্যে হলো কমেন্ট এবং আনকমেন্ট হবে। এই যে দেখেন আমি সিলেক্ট করে দিলাম, এটা কমেন্ট হয়েছে। কমেন্ট হওয়ার সময় এইরকম চিহ্ন আসে, একটা গ্রেটার দেন কোশ্চেন মানে সরি আশ্চর্যবোধক চিহ্ন এবং হাইপেন দুইটা, এবং লাস্টের দিকে দুইটা হাইপেন এবং গ্রেটার লেস দেন, এইরকম ভাবে হলো কমেন্ট করে আর কি। মানে আপনি অনেক কোড লিখছেন বাট আপনার মনে হচ্ছে এটা কমেন্ট করে বাকি কাজগুলো করে নিই, তারপরে অন্য কাজগুলো করব আর কি, এইরকম আর কি। আমরা ইমেজ ট্যাগ দেখবো আর কি। ইমেজ ইমেজ ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকে, ইমেজ ট্যাগটা সিঙ্গেল, এটাকে এরকম দিলে পরে হয়, আবার না দিলেও চলে, কোনো সমস্যা নেই। সোর্স, SRC, সোর্স মানে একটা ইমেজের সোর্স চাইতেছে যে ইমেজটা কোথায় আছে। ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই W3 স্কুলের যে ইমেজটা আছে এই ইমেজটাকেই দেখা যায়, নিয়ে আসা যায় না, নিয়ে আসা যায় না। ইমেজ দেখলাম, সরি, ইমেজ, ইমেজে গেলাম,
এখান থেকে এই ইমেজের এখানে এই যে কপি টু ইমেজ অ্যাড্রেস, এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এই সোর্সে নিয়ে এসে এই এই লিঙ্কটাকে বসিয়ে দিলাম, অনেক বড় লিঙ্ক আর কি। তো লিঙ্কটাকে বসিয়ে দিলে পরে এই ইমেজটা এখানে আসছে আর কি। আমি কিন্তু অলরেডি গুগল থেকে এটার লিঙ্ক নিয়ে আসছি, লিঙ্ক নিয়ে এসে বসায় দিছি। এখন মনে হলো যে না, এই ইমেজটা আমি এইখানে রাইখা এইখান থেকে নিব আর কি। তো সেই ক্ষেত্রে আমরা সেভ ইমেজ দিব। সেভ ইমেজ দিয়ে আমাদের যে ক্লাস 8 চলতেছে, এই 8 এর মধ্যে একটা নিউ ফোল্ডার খুলবো, যেটার নাম দিব আইএমজি, এবং এইটার মধ্যে এই ইমেজটাকে নাম কপি করলাম এবং সেভ করে রাখলাম, এবং এখানে যে কন্ট্রোল জেড দিলাম, আইসে। এইখানে কিভাবে এটাকে সুন্দরভাবে আনা যায় দেখেন, একটা ডট দিয়ে যদি এরকম দেন, তাহলে আপনাকে শো করবে যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন এবং কোন কোন ফাইলগুলো এখানে আছে। দেখেন এখানেও যা যা শো করতেছে, এখানেও তাই তাই শো করতেছে। এবং আমার ইমেজটা কোথায় আছে, এই এই আইএমজি ফাইলের মধ্যে আছে। এই আইএমজি ফাইলের মধ্যে গেলে পরে দেখা যাবে একটা ইমেজ আছে, যে ডাউনলোড ডট জেপিইজি, এই ফাইল। আমি যদি এটাকে সেভ করি এবং এটাকে যদি রিলোড দিই, তাহলে আমার সেই সেম ইমেজটাই থাকবে, কিন্তু এই ইউআরএলটা চেঞ্জ। এখন এই এএলটি এটার মানে কি বা এটা কি করে? এটা হলো যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে, এখন অত দেখা যায় না, বাট আগে আমরা যখন বাটন ফোনে ফেসবুক চালাইতাম, দেখা যেত ইমেজ আসতো না, ইমেজের জায়গায় একটা ভাঙ্গা একটা ছবি থাকতো। ধরেন কেমন ছবি থাকতো, আপনাদের একটু দেখাই। ধরেন এখানে একটা নামটা চেঞ্জ করে দেবেন, ইউআরএল চেঞ্জ। আচ্ছা, ওই ছবি কি এখন থাকে না আর? হয়তো বা থাকে না। আর স্ক্রিন চলে গেছে আবার। দেখা যাইতেছে কি এখন? এখনো দেখা যাচ্ছে না। খুব ডিস্টার্ব করতেছে আজকে, বুঝলাম না। আপনার নেটটা মনে হয় স্পিড বাড়াতে হবে। আমার নেট হুম। এই ক্লাস শুরু করার আহ, পরের দিনই আমি এটা আসছিল 10 এমবিপিএস, মনে হয় এটা 25 এমবিপিএস করে নিছে। আর কত বাড়াইতাম বলেন ভাই? এখন কি দেখা যাইতেছে স্ক্রিন? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। এই অল্টার এখানে এই ইমেজ কি ইমেজ, এইটা আমরা বলে দিতে পারি। ধরেন এখানে লিখে দিতে পারি যে যে এই ইমেজের নামটাই লিখে দিলাম, যে ডাউনলোড। এই ডাউনলোড লিখে দিলাম আর ডাউনলোড লিখে দেওয়ার পর এটা যদি লোড রিলোড করি, এই দেখেন আগে ওয়েবসাইটে বা এই যে এখন আসে আর কি, এই যে ওয়েবসাইটে একটা ইমেজের ভাঙ্গা অংশ, এবং আমি যে এই যে নামটা লিখে দিছি, এই নামটা কিন্তু এখানে শো করতেছে। কোনো মানে ভুলবশত বা কোনোভাবে যদি আপনার ইন্টারনেট চলে যায় এবং সেই সময় যদি ইমেজ এইরকম হয়ে যায়, যাতে এই ইমেজটা কি সম্পর্কে এইটা বোঝার জন্য এই এএলটির মধ্যে একটা ভ্যালু দিয়ে রাখে। আবার ইমেজটা লোড হলে এটা থাকবে না, এইটা তখন ইমেজটাই থাকবে আর কি। এই ইমেজ ট্যাগ। থ্যাংক ইউ স্যার। এই প্রশ্নটা আমি মনে হয় কারো কাছ থেকে আমি মানে জিজ্ঞাসা করার মতো এরকম উপযুক্ত কাউকে পাইনি। প্রশ্নও কোনটা? থাকতো মনের মধ্যে সবসময় যে এটা কেন দেয় আসবে। এই এএলটি। এএলটি, এই যে। আচ্ছা, এটার অনেকগুলা কারণ আছে। কারণ আমি একটা কারণ দেখাইছি, এবং কি কারণ এটা একদম আমি ভিজুয়ালি দেখাইছি। এটা আর একটা কারণ আছে, সেটা হলো যে এই যে গুগলে যে আমি সার্চ করলাম এবং অনেকগুলা পেজ সামনে আইলো, এইটা করার জন্য অনেক মানে এসইও এক্সপার্ট আছে, এসইও করে, যারা ওয়েবসাইটে গুগলে সার্চ দিলে, আপনি একটা ওয়ার্ড লেখা সার্চ দিলেন, যাতে ওর ওয়েবসাইটটা প্রথম দিকে আসে এবং আপনি জানেন ওর ওয়েবসাইটে যা ভিজিট করেন, এর জন্য অনেক এসইও এক্সপার্ট আছে যারা এসইও করে। তো যখন এসইও করে তখন এইরকম এই মানে এই এএলটি বা অল্টার ট্যাগের মধ্যে এই জিনিসগুলা দিয়ে দেয়, মানে কিছু নাম দিয়ে দেয়, যাতে ইমেজ গুলাকেও মোটামুটি এসইওর মতন করে নেয় আর কি। যে হ্যাঁ, যখন গুগল দেখে যে এই নামের সাথে এই নাম রিলেটেড হয়েছে, তখন ওই ওয়েবসাইটটাকে একটু সামনে এনে দেয় আর কি। আশা করি মানে বুঝাইতে পারছি। আচ্ছা, ঠিক আছে। মানে এখন এসইওর জন্য এটা কাজে লাগে।
এসইওর জন্য এটা কাজে লাগে। আর ওই যে আরেকটা যে আপনার বাই এনি চান্স এই যে লিংক ব্রোকেন হয়ে গেছে, লিংকটা ব্রোকেন হয়ে গেছে, বা আপনি যে লিংকটা ছবি আইনা হ্যাঁ দিছিলেন হ্যাঁ ওই হ্যাঁ ছবিটা কেউ সে- ডিলিট করে দিয়েছে, সে- সেই ক্ষেত্রে সেটা আপনার এইরকম নাম দেখাবে যে আসলে এই ইমেজটা কিসের ইমেজ ছিল আর কি। আপনি যেটা দিয়ে দিবেন ওইটা দেখাবে আর কি, এখানে যেরকম দেখাইতেছে এখন। আচ্ছা, আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগ মানে লিংক। আমরা যে এই যে একটা লিংকে চাপ দিই আর একটা পেজে চলে যাই, এই অ্যাঙ্কর ট্যাগটা আছে। ধরেন আমি এইরকমই লিখলাম যে এই স্টেপ google.com লিখলাম, এইখানে কিছু অ্যাট্রিবিউট আছে, এটাকে একটু কি করি তাহলে বুঝতে পারবো। এইখানে এটাকে কাটি আগে, এটার দরকার নেই। ধরেন আমি গুগল লিখলাম এবং আরেকটা লিখলাম যে এ, ধরেন এই ফেসবুক লিখলাম, দুইটা লিখলাম। লেখার পর আমরা যদি পেজ লোড করি তাহলে এখানে দুইটা আসবে, এই যে একটা গুগল একটা ফেসবুক। দেখেন এই ইমেজের উপর কার্সার নিয়ে গেলে কার্সারটা কিন্তু কার্সারের মতনই রাখে, কিন্তু এইখানে গেলে হ্যান্ড রাইসের মতন আছে, মানে একটা নখ দিয়ে ক্লিকেবল কার্সার দেখা যাচ্ছে, যে এটা ফোকাস করা যায়, মানে এটা ক্লিক করা যায় এরকম হুম বোঝাইতেছে হুম আর কি। তো এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এটা বুঝায় আর কি, ঠিক আছে। তো এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই স্টেপ আছে, এই স্টেপ মানে কোন উদ্দেশ্যে যাবে, কি উদ্দেশ্যে যাবে এইটাই বলে দেওয়া। আমরা এখানে, আমি এইটা গুগল বসাই দিলাম, এখানে এখানে আহ এখানে ফেসবুক লিখে দিলে হবে। এই দুইটা লিংক বসাইলাম এবং আমরা আরেকটা লিংক বসাইতে পারি। ধরেন আমরা আরেকটা লিখলাম যে অ্যাঙ্কর ট্যাগ লিখলাম এবং এর মধ্যে লিখলাম যে হোম। ভাইয়া মাইক্রোফোন অন করেন ভাইয়া, অফ করেন ভাইয়া। মাইক কার অন আছে? অফ করছি। ধরেন আমরা এই তিনটা লিখলাম এবং এটাকে রিলোড করি। দেখেন এখানে তিনটা অপশন আসছে, একটা গুগল, একটা ফেসবুক, একটা হোম। হোম, আমি একটা আমি যদি গুগলে চাপ দিই তাহলে গুগলে চলে যাবে, আপনারা দেখায় আর কি। এখানে গুগলে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই পেজটা গুগলে লোড হইতেছে আর কি। তো আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে আমরা ওই ওই আগের অপশনে ফেরত পাবো আর কি, ফেরত পাইছি। এখন আমরা এখানে ক্লিক করলে এই পেজেই লোড হইতেছে, এইটা হলো এক ধরনের আর কি লোডিং সিস্টেম। আমরা চাইতেছি যে না আমি এখানে ক্লিক করব, এর পাশে স্লাইড একটা নতুন ট্যাব খুলে ওই ট্যাবের মধ্যে হবে, ঠিক আছে। তো এর জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে যে এটা জানি কি নামে আছে, ভুলে গেছি তো। টার্গেট ব্ল্যাঙ্ক। এই টার্গেট ব্ল্যাঙ্ক লিখে দেওয়ার মানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা লিখে দেওয়ার মানে হলো যে আমি এখন যদি এইটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি গুগলেরটা, তাহলে এই পাশের উইন্ডোতে ওপেন হবে। দেখেন পাশের উইন্ডোতে ওপেন হয়েছে। ফেসবুকেরটাও সেম। এখন হোমটা আমি লিখছি কি কারণে, হোমটা ধরেন আপনারই আর একটা পেজ আছে যেটার নাম দিচ্ছেন যে হোম ডট এইচটিএমএল, সরি এইচটিএমএল লিখলেন। লেখার পর এখানে যায় আপনি কিছু এইচটিএমএল কোড লিখলেন এবং আহ, এটার বডির মধ্যে এইরকম লিখে দিলেন h1 হোম পেজ, এরকম লিখলাম আর কি। ভাইয়া লেখার আপনার আপনার আবার স্ক্রিন চলে গেছে। এবার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাইতেছে। আচ্ছা, তো আমি একটা হোম ডট এইচটিএমএল একটা পেজ নিলাম, যে পেজের মধ্যে লিখে আসছি যে h1 এটা হোম পেজ। আমি চাইতেছি যে এই হোমে চাপ দেওয়ার পর আমারই এই এইচটিএমএল পেজটা এখানে লোড হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইখানে ডট দিয়ে এই দেখেন হোম ডট এইচটিএমএল সাজেস্ট করতেছে, আমি হোম ডট এইচটিএমএল এ ইন্টার ক্লিক করলাম এবং এখানে এই স্টেপের মধ্যে এটা চলে আসলো।
এবং এখন যদি আমি এটাকে রিলোড করি, রিলোড করার পর যদি এখানে এই যে আমি কার্সারটা নিয়ে যাই, দেখেন আমার এই নিচের অংশে মানে আমি এই অংশটাতে একটু খেয়াল করবেন। এই অংশটাতে আমার এই জিনিসটা দেখাইতেছে যে মানে আমাদের ফোল্ডারের নাম সহ এবং এই হোম ডট এইচটিএমএল ফাইলটা দেখাইতেছে, মানে ইউআরএলটা দেখাইতেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে হোম পেজে চলে আসছে। আশা করি বুঝাইতে পারছি এই স্টেপ, এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব আর কি। ইমেজ ট্যাগ নিয়ে আমরা তো কথা বলছি। এরপরেও আরো কিছু ট্যাগ আছে। আজকের মতন এই পর্যন্তই। কালকেও আমাদের একটা এইচটিএমএল ক্লাস আছে, ওই ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন একটা ভাইয়ের কোশ্চেন ছিল, জানি কি ভাইয়ের নাম তোমার মনে নাই। ভাইয়া শিহাব। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কালকে একটা কোশ্চেন করছিলেন, কি কোশ্চেন করছিলেন জানো? আমি একটু দেখে আসতাম। ভাইয়া হ্যাঁ, আচ্ছা আপনার কোশ্চেন ছিল যে এইচটিএমএল এবং পাইথনের মধ্যে ট্যাগ নিয়ে একটা সমস্যা ছিল, তাই না? এইচটিএমএল এবং পাইথন এই দুইটাকে একসাথে করতে যাবেন না। পাইথন বা সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, এগুলা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএল হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আপনি যে ওয়ার্ড ফাইলে কখনো কাজ করছেন, ওয়ার্ড ফাইলে যে কালার করা যায়, মার্জিন দেওয়া যায়, প্যাডিং দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, ইমেজ কালার, আপনি ইমেজ সেট করা যায়, এই যে কাজগুলা যে করা যায়, ওইটা যেরকম মানে আপনি ওয়ার্ডের মধ্যে করতেছেন, সেম কাজটা আপনি এই এইচটিএমএল দিয়েও সেম ভাবে করতে পারবেন। আপনি আপনার নিজের সিভি যখন তৈরি করতে যাবেন, তখনও দেখবেন যে আপনি ওই সিভি ওই ওয়ার্ড দিয়ে তৈরি করতেছেন। আপনি চাইলে এই এইচটিএমএল দিয়েও একটা সিভি তৈরি করতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি ওই রকম ভাবে তৈরি করতে পারেন। এখানে কোড লেখা করা লাগতেছে, আর ওইখানে ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে করা লাগতেছে আর কি। তো এই এই না ভাই, দুইটা আমি একটু শেষ করি। আমি তো এইখানে আচ্ছা, বল। এইখানে যে ট্যাগ ইউজ করা হয়, এইটা হলো এইখানকার জিনিস। আর আপনি যে পাইথনে কোড লিখি, যখন আমরা পাইথনের ফর লুপ, হোয়াইল লুপ, তারপরে প্রিন্ট ফাংশন, তারপরে রেঞ্জ ফাংশন, ইনপুট, আউটপুট, এগুলা যা দেখি আমরা, এবং যতগুলা ফাংশন দেখছি, লিস্ট, টাপল, ডিকশনারি, এগুলা যে ডাটা টাইপ যেগুলা দেখছি আর কি, এগুলা হলো এগুলা হলো সব প্রোগ্রামিং এর মানে এক একটা ফাংশন বা মেথড বা মডিউল, এগুলা বলে আর কি, বা ডাটা টাইপ বা আহ, আহ, হ্যাঁ ডাটা স্ট্রাকচার, এগুলার মধ্যে পড়ে আর কি। কিন্তু এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে পড়ে না। আপনি এখানে কোন সময় একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রাখতে পারবেন না, আবার একটা ফর লুপও চালাইতে পারবেন না আপনি এখানে। আবার আপনি চাইলে কোনো কিছু প্রিন্টও করতে পারেন না। আপনি শুধুমাত্র এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখবেন এবং তার বিনিময়ে আপনাকে এইরকম কিছু জিনিসপত্র দিবে। এইটা ধরেন যে একটা, যদি আপনি একটা বিল্ডিং এর সাথে তৈরি মানে মানে ই করেন, মানে এই পুরো ওয়েবসাইটটাকে একটা বিল্ডিং এর সাথে তুলনা করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে বিল্ডিং এ যে রড এবং সিমেন্ট দিয়ে যে একটা স্ট্রাকচার দাঁড় করাইছেন, এইটা হলো এই এইচটিএমএল, ঠিক আছে? এবং এটার যে কালার করছেন বা টাইলস মাইলস লাগাইছেন বা বিভিন্ন জায়গায় নকশা টকশা করছেন, এটা হলো সিএসএস, ঠিক আছে? আর প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং জিনিসটা হলো যে আপনার বাড়িকে সচল রাখতেছে। মানে ধরেন যে আপনার বাড়ির ডাটা কোথাও বাইরে যাইতে দিতেছে না, তা আপনার বাড়ি যা যা দরকার সে আইনা দিতেছে, আবার যা যা আপনি দিতেছেন সেগুলো নিয়ে যা রেখে দিতেছে। ব্যাপারটা হলো যে রোবটের মতন কাজ করে। আর ডাটাবেস হলো স্টোর, আপনার স্টোর রুম যেগুলা, যেখানে যে স্টোর করে রেখে দেয় আর কি। আমার মানে আমি আর কি আপনাকে বোঝানোর জন্য বললাম। আপনি অনেকে বিগিনার, যদিও বোঝানোর মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, বাট আপনাকে শুধুমাত্র এইটুকু কনসেপ্ট বুঝাইলাম যে এই কয়েকটা জিনিস আলাদা আলাদা, কারোর সাথে কারোর মানে মিলাইতে যায় না আর কি।